সংবাদ দুপুরে সঙ্গে আছে আমি শারমিন নান্সি। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী লাখো মানুষ। এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। সংকট দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির। এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্ট হয়েছে তীব্র জলাবদ্ধতার। প্রশাসন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নকলা উপজেলার লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির সংকট। গরু বাছুর না খায় মরতেছে, ছাগল বকরি মরে যেতেছে। আমরা হনা কোনো খাওয়া খাদ্য নাই, বাড়ি ঘর ছাইরা রুডে গাড়ে মানে পানির মধ্যে ভাগ পারতেছি। আমরা দারুণ কষ্ট, খাওয়া নাই, খাওয়ার অসুবিধা কিছু নাই। গরমকালে নিম্নাঞ্চলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ভেসে গেছে পুকুরের মাছ। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধবাওড়া উপজেলা। পানিবন্দী অন্তত 60 লাখ মানুষ। চরম দুর্ভোগে বন্যা কবলিত বাসিন্দারা। গরু পানির মধ্যে বান্ধা, আমরা খুব সমস্যায় দেখা গেছে যে আমরা এই চলাফেরা করতে অসুবিধা। এই যে আমি বাড়ির থেকে এইরকম বুক পানি ভেঙে আসছি, রাস্তাঘাটেও পানি, রাস্তা তলায় রয়েছে। কাপড় চোপড় ভিজাইয়া আমরা তো রান্না বাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এখানে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য, শুকনা খাবারও খুব কম, চাহিদা অনেক, তো আমি পাইলামই না। বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি, সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়। এদিকে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। অনেক খারাপ পরিস্থিতি আমাদের সবার, হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতেও পানি হাঁটু সমান। আজকেও কষ্ট, আজকে যে পা জুতা রাখছি উপরে, সবসময় পা ভিজে রাখছি পানির মধ্যে, পানি ঘা হয়ে গেছে, পা চুলকে যাচ্ছে, পা সবসময় কত রাখবে ভাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানায় বিভাগীয় কমিশনার। প্রায় 58টা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছি। তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে। কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। নোয়াখালীতে টানা 2 দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। পানি কমলে আবার বৃষ্টি হইয়া পানি বাড়ি যায়, তখন আমরা চলতে মনে অনেক কষ্ট হইতেছে। খানা লওয়ার কষ্ট, কাম কাজ করতে পারি না, কিছু করতে পারতেছি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও দোবাউড়ায় আবারও বাড়ছে পানি। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানিতে নিমজ্জিত। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যতই সময় যাচ্ছে বন্যা পরিস্থিতি ততটাই অবনতি হচ্ছে, অর্থাৎ নতুন করে 2 উপজেলায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং মানুষের কষ্ট আসলেই মানুষের যে সর্বোচ্চটুকু দিয়ে তারা পশলি জমি আবাদ করেছিলেন, সেই পশলি জমিতে শুধু পানি আর পানি, অর্থাৎ মানুষের মাছের ঘের, পশলি জমি এবং সবজি যে চাষ করেছিলেন সেটি কিন্তু একেবারেই পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে এবং মানুষের ভোগান্তির কোনো শেষ কিন্তু নেই। এবং মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার জন্য প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমি এখন রয়েছি ধোবাউড়া উপজেলায়, সকাল থেকেই ছিলাম হালুয়াঘাট উপজেলায়। ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতিও কিন্তু অবনতি হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স তিনিও কিন্তু বিভিন্ন উপজেলা ঘুরে, অর্থাৎ হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা ঘুরে কিন্তু বন্যা
কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমরা একটু জানতে চাই সাধারণ মানুষ তো বন্যায় ব্যাপক ক্ষতির মধ্যে আছেন এবং আপনারাও সহযোগিতা করছেন, আসলে আপনারা কেমন সহযোগিতা করছেন এবং প্রশাসনও সহযোগিতা করছে, একটু জানতে চাই। ধন্যবাদ। আপনারা নিজেরাও দেখেছেন গত 2 দিন যাবৎ আমাদের এই এলাকায় বিস্তীর্ণ অঞ্চল, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি এবং নেতাই নদীতে যে স্লুইস গেট ভারত খুলে দিয়েছে, যার ফলে এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। আমাদের এই এলাকায় হালুয়াঘাট, ধোবাউড়া কিংবা নালিতাবাড়ি, ঝিনাইগাতি সহ এইসব এলাকার মানুষ গত 15-20 বছরে এরকম বন্যা দেখে নাই এবং মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে, মানুষের জমির ফসল নষ্ট হয়েছে, গবাদি পশু নষ্ট হয়েছে, এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নষ্ট হয়ে গেছে। এই ঘটনা, এই বন্যার আকস্মিকতায় আমরা সবাই হতবিহ্বল। আমরা কেউ এই বন্যার জন্য প্রস্তুত ছিলাম না, এই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। তারপরেও আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নির্দেশ প্রদান করেছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখান থেকেও তিনি নির্দেশ পাঠিয়েছেন যে যেভাবেই হোক বন্যার্তদের সাহায্য করা। আমাদের নেতাকর্মীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত, তারপরেও তারা নিজেদের ক্ষতি কোনো রকমে কাটিয়ে তারা কিন্তু জনগণ যারা অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত তাদেরকে উদ্ধার করা, তাদেরকে আশ্রয় শিবিরে নিয়ে আসা, আশ্রয় শিবিরগুলো পরিচালনা করা, সেখানে খাদ্য পৌঁছে দেওয়া এবং অন্যান্য যে সহযোগিতা সেগুলো আমরা করে যাচ্ছি। পাশাপাশি দক্ষিণ জেলা ছাত্রদল, উত্তর জেলা ছাত্রদল আজকে ময়মনসিংহের তারা এখানে এসছে, যুবদল এসছে, তারাও কিন্তু উদ্ধার কাজে অংশ নিচ্ছে। আমাদের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল সহ তারা নিজেরাও কিন্তু রাত দিন পরিশ্রম করে, নিজেরা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও পরিশ্রম করে তারা কিন্তু এই উদ্ধার কাজ এবং ত্রাণ তৎপরতা চালাচ্ছে। আমি নিজেও এই ত্রাণ তৎপরতায় আমরা অংশগ্রহণ করছি। আপনি দেখছেন যে আমাদের বিস্তীর্ণ এলাকা ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েও কিন্তু তারা এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। দেশের পূর্বাঞ্চলে হয়ে যাওয়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 14,421 কোটি টাকা। সিপিডির গবেষণায় উঠে আসা এই তথ্যের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের আশঙ্কা জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক অবস্থান ইত্যাদি কারণে সামনে বাড়তে পারে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ ও ব্যাপ্তি। প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত হয়েছিল বেশ কয়েকটি জেলা। এ নিয়ে করা সিপিডির গবেষণায় দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা, ডলারে যা 1.20 বিলিয়ন, অর্থাৎ চলতি বছরের জিডিপির প্রায় 0.29%। জলবায়ুর পরিবর্তন, নদী দখল, নদীর নাব্যতা কমে যাওয়া, উজানের ঢল ইত্যাদি কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন বাড়াতে হবে প্রস্তুতি, বাঁধের উচ্চতা বাড়ানো, সরকারের সাথে এনজিওর সমন্বয় বাড়ানো এবং একই সাথে সচেতনতা বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দিল সিপিডি। কারণ আমাদের এই ধরনের যে বন্যা বা সাইক্লোন, এই ধরনের দুর্যোগের যেই প্রবণতা সেটা সামনের দিনে আরো বাড়বে বলেই এই ধরনের বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ মহল থেকে অভিমত এসেছে। তো এর পরিপ্রেক্ষিতে মোকাবেলা করার জন্য আসলে আমাদের এই ত্রাণ সংক্রান্ত যেই ধরনের বাজেট অ্যালোকেশনগুলো থাকে সেটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং বনায়ন খাত। এসব খাতে পুনর্বাসনের জন্য সরকারকে নতুনভাবে ভাবার পরামর্শ তাদের। এমনিতেই সীমিত সম্পদ, তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়, কিন্তু তারপরেও এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। এদিকে অবকাঠামো খাতে রাস্তা এবং সেতুর ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান জানায় সিপিডি। অবকাঠামোর ক্ষেত্রে কিছু কিছু জায়গা থেকে আমরা যেটা জেনে এসেছি যে যেসব জায়গায় হয়তো ব্রিজ বা আপনার কালভার্ট গুলো নষ্ট হয়ে গেছে সেটার ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় টেম্পোরারি ভাবে যে এলজিডি আছে তারা বাঁশের ব্রিজ বা অন্য ধরনের ডাইভারশন ব্রিজের মাধ্যমে একটা টেম্পোরারি ব্যবস্থা হয়তো করা হয়েছে। প্রাকৃতিক কারণেই হোক অথবা মানব সৃষ্ট কারণে এবারের বন্যা ছিল প্রকৃতিগতভাবে ভিন্ন এবং সেই সঙ্গে নতুন কিছু অঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা সতর্কীকরণ পূর্ব প্রস্তুতির জন্য পার্শ্ববর্তী দেশের সাথে তথ্য বিনিময় সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।
পানি ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতা না থাকায় বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, বাঁধগুলো মেরামত না করার কারণে বন্যা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের জলবায়ু বিষয়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত থাকছে হাসান মাহমুদের রিপোর্টে। প্রান্তিক পর্যায়ে ফসলের বীজ সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন, প্রাকৃতিক দুর্যোগে নারী ও মাতৃস্বাস্থ্যে বিশেষ অবদান রাখা 5 নারী সংগঠককে সম্মাননা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকারের পরিকল্পনায় প্রান্তিক মানুষের উদ্যোগ স্থান পায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ দেন তিনি। এই যে ছোট ছোট সমস্যাগুলো, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতই পরিচালিত হয়নি। আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে, অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা, সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোনো না কোনোভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া, যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রক্ষার ক্ষেত্রে নিয়মে পরিণত না হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকায় আকস্মিক বন্যা মোকাবেলা ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। পুরনো বাঁধগুলো নিয়মিত সংস্কার করে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলছেন পরিবেশ উপদেষ্টা। সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন শামসুজ্জামান আউয়াল। অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন হওয়ায় সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদ সবকিছুতে আউয়ালের কথাই ছিল শেষ কথা। ঠিকাদারি আর জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত শামসুজ্জামান আউয়াল রাজশাহী চেম্বার অব কমার্সের কোটায় হয়েছিলেন FBCCI এর পরিচালক। টাকা কামাতে জমি দখল ও পুকুর ভরাট করে বিক্রি সবই করেছেন গত 15 বছরে। বিস্তারিত থাকছে কাজী শাহেদের প্রতিবেদনে। রাজশাহী সিটি কর্পোরেশনের ঠিকাদার হিসেবে আবির্ভাব ঘটে শামসুজ্জামান আউয়ালের। অন্য ঠিকাদারদের কাজ কিনে নিয়ে পেশা শুরু করেন। 2008 সালে AHM খায়রুজ্জামান লিটন মেয়র হলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছিলেন ঠিকাদারি কাজের একক নিয়ন্ত্রক। নগর ভবনের পাশে দারুচুনি প্লাজা, সোনাদিঘি এলাকায় বৈশাখী মার্কেটের কাজ নিজের নামে নেন আউয়াল। তবে দুটি মার্কেটের নির্মাণ 15 বছরেও শেষ করেননি। ঠিকাদারি ব্যবসার আড়ালে অন্যের জমি দখল, জোর করে লিখে নেয়ার একাধিক অভিযোগ আছে আউয়ালের বিরুদ্ধে। আউয়াল ম্যানেজার ফোন করে বলে, ইমরান বলে যে আমাদেরকে অর্ধেক জমি না দিলে আপনার NOC হবে না। তারপরে RDA কর্তৃপক্ষ আমাকে জানায় যে সিটি কর্পোরেশন ওখানে কবরস্থান এবং ঈদগাহ তৈরি করবে। শুধু জমি দখল নয়, পুকুর ভরাট করে জমি বিক্রি, কখনো অন্যের হয়ে পুকুর ভরাট এক আতঙ্কের নাম ছিলেন শামসুজ্জামান আউয়াল। জি, এটা পুকুর ছিল, জি আমরা ওখানে ব্যবহার করতে পুকুর ছিলাম। আমি লেখে লোকজন সব ভর্তি করেছে। এখানে বিল্ডিং হবে, মেয়রেরা চাইছে বিল্ডিং করবে। এখন আমরা শুনেছি রাতারাতি ভরাট করেছে, দিনেও ভরাট করেনি, রাতারাতি। ইসলামী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মূল হোতা নাবিল গ্রুপকে সম্পত্তি বন্ধক ছাড়াই বিপুল পরিমাণ ঋণ পেতে নিভত্তে সহায়তা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন। অভিযোগ আছে ওই অর্থের একটি অংশ লিটন আউয়ালের পকেটেও গেছে। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ, জমি কেনাবেচা, পুকুর ভরাট করে বিক্রি, ব্যাংক থেকে ঋণ পেতে সহযোগিতা করা আউয়াল এখন বড় ব্যবসায়ী নেতা। কেউ জানেন না তার কি ব্যবসা। আমি যতটুকু জানি যে উনি ঠিকাদারি ব্যবসা করতেন আর কি, ঠিকাদারি। তাছাড়া এমনি একদম ক্লোজলি ওনার সাথে বসে ওনাকে জিজ্ঞাসা করা যে কি কি ব্যবসা করেন বা আমি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা, এই ধরনের কিছু আমার
সুযোগ হয়নি। সে মাছের ঘেরের ব্যবসা করতেন এবং এখানে যে সমস্ত ডেভেলপার তার মধ্যেও তিনি একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে দারুচিনি প্লাজা। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের অন্য নেতাদের মতো আত্মগোপনে আছেন দলটির রাজশাহী মহানগর কমিটির সাবেক কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। অচলাবস্থা কাটিয়ে 3 মাস পর খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। শিক্ষকদের পেনশন স্কিম বাতিল ও বৈষম্য বিরোধী আন্দোলনে 1 জুলাই থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। স্বৈরশাসন অবসানের পর মুক্ত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ক্লাস শুরুর 2 দিন আগে থেকেই হলসমূহে শিক্ষার্থীদের মাঝে সিট বরাদ্দ শুরু করা হয়েছে। 7 বছর পর আবাসিক হলে সিট বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। তারা যদি ইউনিভার্সিটিতে সুষ্ঠুভাবে লেখাপড়া চালিয়ে একাডেমিক ইনস্টিটিউশনের হিসেবে দায়িত্ব পালন করে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করতে পারে এবং তাদের পার্লামেন্টে যদি আপনার যোগ্য পার্লামেন্টেরিয়ানের অভাব না হয় ইউকে পার্লামেন্ট বা ইউএস কংগ্রেসে, তাহলে আমরা কেন এটাকে নেতা তৈরির ফ্যাক্টরি বানাবো? আমরা এটাকে যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা তৈরি করতে চাই। মুন্সিগঞ্জের সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর 3য় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10:15টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় 4র্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গেল শুক্রবার রাত 3:15টায় রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরুদ্দোজা চৌধুরী। নামছে তাপমাত্রা, ঠাকুরগাঁয়ের প্রকৃতি দিচ্ছে সে বার্তা। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্যের লাল আভা। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় দেখা পেলে স্নিগ্ধ শিশির কণা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় পড়তে শুরু করেছে আগাম ঠান্ডা। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। ধানের পাতা ও ঘাসের ডগায় জমে আছে শিশির বিন্দু। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্যের আলো। এমন চিত্র উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের। দেশ জুড়ে শীত আসার আগেই এই জেলায় সব আয়োজন নিয়ে হাজির শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা আর পড়তে থাকে কুয়াশা। সবুজ ঘাস ও গাছের পাতায় জমতে থাকে স্নিগ্ধ শিশির কণা। গেল কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত শীতের এই আগমনী চিত্র চোখে পড়ে। সারাদিন গরম অনুভূত হলেও রাতে ঘুমাতে হচ্ছে গরম কাপড় মুড়ে। অন্যদিকে কৃষকরাও ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ধান ঘরে তুলতে। আগাম শীতে ধানের মধ্যে শীত জমে আছে আর আগাম শীত দেওয়া আছে, এই জন্যই আনন্দিত। আগাম শীত মানে আমাদের গ্রামের মানুষদের একটা আনন্দ। আর শীতের লাভার কারণে দিনে হচ্ছে গরম করে, রাতে প্রচুর ঠান্ডা করে। সন্ধ্যার পর তাপমাত্রাটা অনেক কমে যায় এবং রাত যত গভীর হয় তত ঠান্ডা অনুভূত হয় এবং সকালের দিকে প্রচন্ড কুয়াশা দেখা যায়। প্রতিবার দেশের অন্য জেলার চেয়ে ঠাকুরগাঁওয়ে বেশি অনুভূত হয় শীতের তীব্রতা। এবার শীত মোকাবিলায় জেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানায় জেলা প্রশাসক। আগাম চিঠি পাঠানো হয়েছে ত্রাণ মন্ত্রণালয়েও। নিউজ ডেস্ক, দেশ টিভি।